বেশ অনেকদিন ধরেই মানিকবাবুর মনটা বেশ একটা ভালো নেই। কি যে তাকে এক অচেনা রোগে আক্রান্ত করেছে তা তিনি নিজেই আন্দাজ করতে পারছেন না। আগের দিনগুলোর মতোই আজকেও তিনি কেমন যেন একটা ঘোরের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন রাস্তার উপর, কিন্তু তিনি কোথায় যে হেঁটে চলেছেন তা তিনি নিজেও জানেন না। কিছুক্ষণ পর তার জ্ঞান হলো সে আবার এসে হাজির হয়েছে তার এলাকা ছেড়ে বেশ দূরে একটা কবরখানায়। মানিকবাবুর মাথার সমস্ত চিন্তা ভাবনা তালগোল পাকিয়ে গেল। মোবাইল ঘড়িটা বের করে এক ঝলক দেখে নিলেন তিনি। এখন সময় 6টা 15। সম্মিলিতে তিনি খুবই অবাক হয়ে গেলেন। তারপর বসে পড়লেন কবরখানায় একটা ব্রেঞ্চের উপর। মানিকবাবু মানে মানিকলাল গাঙ্গুলি, বয়স প্রায় 50-এর কাছাকাছি, একটা নামকরা বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত। বেতনও ছিল রীতিমতো ভালো। প্রত্যেকটা মানুষেরই নিজের কিছু হবি থাকে, আর মানিকবাবুরও একটা হবি হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি দামি কম দামি আংটি সংগ্রহ করার। তার নিজস্ব সংগ্রহে বিভিন্ন ধাতুর বিভিন্ন রকমের আংটি রয়েছে। প্রতি বছরই তিনি 2-4টে ভিন্ন ভিন্ন ডিজাইনের আংটি কিনেন। কয়েকদিন নিজের আঙ্গুলে পরে তারপর তার সংগ্রহে থাকা আংটির মধ্যে সেগুলোকেও রেখে দেন। তা এক ছুটির দিনে মানিকবাবুর চেনা পরিচিত এক ব্যবসায়ী তার বাড়িতে এলেন। আরে কি ব্যাপার অবনী বাবু, সাত সকাল আবার আমার বাড়ি কি মনে করে? এলাম এক বিশেষ দরকারে, আমার সময় কম, আমার আবার দোকান খুলতে হবে তো, তাই মূল কথাতেই আসি। হ্যাঁ, আমার বাবা ওনার কিছু বিশেষ জিনিস বিক্রি করতে চান, টাকারও বিশেষ প্রয়োজন। জিনিসগুলোর মধ্যে খুব সুন্দর একটা আংটিও আছে। আমি জানি আপনার শখের কথা, এর আগেও তো আপনি আমার দোকান থেকে আংটি কিনেছেন, তাই ভাবলাম জিনিসটা একবার আপনাকে দেখাই। সবই তো বুঝলাম অবনী বাবু, কিন্তু জিনিস না দেখে তো আমি সিদ্ধান্ত নিব না। আগে হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সেই জন্য আমি জিনিসটা সঙ্গে করেই নিয়ে এসেছি। এই যে দেখুন। মানিকবাবু আংটিটা হাতে নিয়ে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, আরে এ তো আগাগোড়া খাঁটি সোনার তৈরি, এত সুন্দর উজ্জ্বল পাথরের কাজ, আবার সোনার অংশের মধ্যেও অপূর্ব অপূর্ব পাথরের ডিজাইন করা আছে। দারুণ দেখতে আংটিটা, দেখলে তো যে কেউই পছন্দ করবে, কিন্তু এর তো অনেক দাম হবে। তা আপনি কত দাম চাইছেন? এইসব জিনিসের দাম তো টাকায় হয় না দাদা, খাঁটি সোনা আর হীরের আংটি, মাঝখানে যে এই পাথরের ডিজাইনগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক দামি পাথরের ডিজাইন। অনেক বছর ধরে এটা আমাদের বাড়িতে ছিল। আমার বাবা শখ করে নিলাম থেকে এটা কিনেছিলেন, নিহাতে বিপদে পড়ে এটা বিক্রি করছি, নইলে বিক্রি করার ইচ্ছা একদমই ছিল না। আজকালকাল ভেজালের যুগে এই পাথরের আংটি বেশ দুষ্প্রাপ্য। আমি জানি আপনার শখের কথা, তাই এটা আপনার কাছেই নিয়ে এলাম। দামও আপনার জন্য খুবই কম ধার্য করেছি, মাত্র 50,000 টাকা। আর কোনো দরদাম করলেন না মানিকবাবু। জিনিসটার তুলনায় সত্যি এই দাম কিছুই নয়। তিনি আর কিছুই ভাবলেন না। মোবাইলটা হাতে নিয়ে অবনীবাবুর অ্যাকাউন্টে 50,000 টাকা ট্রান্সফার করে দিলেন। আসি তাহলে দাদা। আসুন আসুন, আপনাকে ধন্যবাদ। এক গাদা টাকা খরচ করে একটা আংটি কেনার জন্য তার স্ত্রী স্বর্ণা তাকে 2-1 কথা শুনিয়ে দিলেন। আবার তুমি এতগুলো টাকা নষ্ট করলে? বয়স তো কম হলো না, এবার এসব বাজে খরচটা বন্ধ কর দেখিনি, 2 পয়সা জমাও।
মানিকবাবু কিন্তু সে কথায় কোনো প্রকার কর্ণপাত করলেন না। তিনি নরম স্বরেই বললেন, আরে এরকম জিনিস কি আর কোনোদিন এত সহজে আর সস্তায় পেতাম বলো? যত আংটি আজ পর্যন্ত জমেছি তার মধ্যে এই আংটিটাই সেরা। পরের দিন মানিকবাবু ওই আংটিটা পরে যথারীতি অফিসে গেলেন। সারাদিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিকেল হতে না হতেই একটা তন্দ্রা ভাব তাকে কেমন যেন আচ্ছন্ন করে দিল। নিজের অজান্তেই তিনি একটা ঘোরের মধ্যে দিয়ে রাস্তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলেন এলাকার শেষ প্রান্তের সেই কবরখানায়। এখানে এসে যখন তার ঘোর কাটল, তখন তার মোবাইল ঘড়িতে সে দেখল তখন সময় 6:15। কি আমি এখানে এলাম কি করে? মাথা খারাপ হয়ে গেল নাকি আমার? তা এরকম ঘটনা পরপর 2 দিন হলো, ঠিক একই সময়ে আর একই জায়গায়। প্রথম দিন খুব একটা পরোয়া না করলেও দ্বিতীয় দিন কিন্তু সে বেশ অবাক হলেন। পরপর 2 দিন তার সাথে একই ঘটনার পুনরাবৃত্তি হলো কি করে, তাও আবার একই সময়ে একই জায়গায়। পরের দিন তিনি অফিসে আংটিটা আর পরে গেলেন না। অফিসের উদ্দেশ্যে বেরোনোর সময় তিনি মনে মনে বললেন, আংটিটা পরার জন্যই মনে হয় পরপর 2 দিন আমার সাথে এরকম বাজে ঘটনা ঘটলো। বাহ, আজ আর ওটা পরে যাব না। সেদিন কিন্তু সারাদিনই তিনি শক্তি স্বাভাবিক ছিলেন। আগেকার মতো বিকেল 5টা পর্যন্ত কাজ করে তিনি তার বাড়িতে ফিরে এলেন। কিন্তু নতুন আংটির নেশা তার কাছে বড় সাংঘাতিক। কিছুতেই তিনি লোভ সামলাতে পারলেন না। আজ আবার তিনি সেই আংটিটাই পরে এসেছেন, আর আজও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আজ তিনি একটু বেশি চিন্তিত হয়ে পড়েছেন। তিনি ভাবলেন, এই আংটিটার সাথে কি সত্যিই এর কোনো সম্পর্ক আছে? আবার পরক্ষণেই তিনি তার মনকে বোঝালেন যে এটা একটা কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আবার এটাও তো ঠিক, যে 3টা দিন তিনি আংটিটা পড়েছেন সেই 3 দিনই ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। অনেক 7-5 ভেবেও তিনি এটা বের করতে পারলেন না যে তিনি প্রতিদিন একই সময়ে এই কবরখানায় কি করে চলে আসেন। তার মাথা আর কাজ করছিল না। চুপচাপ বেঞ্চে বসে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলেন। এদিকে সন্ধে গড়িয়েও রাত হতে চলল। মানিকবাবু একইভাবে বসে রইলেন, ঠিক যেন পাথরের মূর্তি। কেউ যেন তাকে টেনে ধরে রেখেছে। এইভাবে আরো কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর হঠাৎ মানিকবাবু যেন সম্বিত ফিরে পেলেন। তিনি লক্ষ্য করলেন একজন সাহেব গুছে খুব ফর্সা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। মানিকবাবু ভাবলেন, এ আবার কোন জ্বালা? লোকটা আবার কোনো পাগল ছাগল নয় তো? ভদ্রলোকটি পরিষ্কার বাংলায় বললেন, এখানে কি একটু বসতে পারি? অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে আর কি। হ্যাঁ, অবশ্যই, বসুন না। কিছুক্ষণ আবার নিস্তব্ধতা। এরপর আবার সাহেব বলে উঠলেন, আমি রোজই এসে এখানে বসি, বসে বসে প্রকৃতির বাতাস উপলব্ধ করি। আপনাকেও তো মাঝে মধ্যে দেখি। আজকে দিয়ে আপনি 3 দিন এলেন মনে হয়, তাই না? মানিকবাবুর সংক্ষিপ্ত উত্তর। আচ্ছা, আপনার এখানে আসার কারণটা কি জানতে পারি? অবশ্য আপনি যদি কিছু মনে না করে। মানিকবাবু কিন্তু কোনো উত্তর দিলেন না। তিনি মনে মনে ভাবলেন, একজন অপরিচিত লোককে তিনি তার বিষয় বলবেন কেন? মানিকবাবুর মনের কথা বোধহয় সাহেব বুঝতে পারলেন। তাই তিনি বললেন, আমি বুঝতে পেরেছি। আমি নতুন লোক বলে বোধহয় আপনার বলতে অসুবিধা হচ্ছে। নো প্রবলেম, আগে আমরা আমাদের পরিচয় পর্বটা ছেড়ে নেই।
মাইসেলফ জাস্টিন, জাস্টিন জামস। আর আপনি? আমি মানিকলাল গাঙ্গুলি। এই তো, বাহ, এবার থেকে আমি আর আপনি এখন অপরিচিত রইলাম না। কিছুক্ষণ আবার নিস্তব্ধ। তারপর আবার সেই ভদ্রলোকটি বললেন, এবার কি আমি আপনার এখানে আসার কারণটা জানতে পারি? মানিকবাবুর মনে আবার সেই অস্বস্তির ভাব। তিনি আমতা আমতা করতে লাগলেন। না মানে আমি আমি এই আর কি একটু। ওকে ওকে ওকে, কোনো ব্যাপার নয়। তাহলে আমি শুরু করি। আপনি কি জানেন আমি রোজ এখানে কেন বসে থাকি? আগে না না না, সেটা আমার পক্ষে কি করে জানা সম্ভব বলুন। ওয়েল, এই আপনার সামনের কবরটিতে আমার এক বন্ধু ঘুমিয়ে আছে। ওর নাম খেন। ওকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না, তাই আমাকে আসতেই হয়। কিন্তু আগের দুদিন তো আপনাকে এখানে আমি দেখলাম না। আমি কিন্তু আপনাকে দেখেছি। খেনের জন্য আমার খুব দুঃখ হয় জানেন। এই দেশকে, এই শহরকে, বাংলা ভাষাকে সে বেশ ভালোবাসতো। যেই না কেন মারা গেল, অমনি তড়িঘড়ি করে তার দুই ছেলে ইংল্যান্ড চলে গেল। বড় বাপটার জন্য একটু মমতা দেখালেন না কেউ। খুবই বেদনাদায়ক। তা ছেলেগুলো কবে গেলেন? কেন মারা গেছে তা আজ প্রায় 14 বছর হলো। ছেলেরা দেশ ছেড়েছে ওর বাবার মৃত্যুর প্রায় 3 মাস পরে। কেমন নচ্ছর ছেলে দেখুন, যে বাপ মা এত অমানসিক পরিশ্রম করে তাদের লালন পালন করলো, তারা কিনা তার মৃত্যুর পরই কেনের সব দামি দামি জিনিসগুলো, এমনকি কেনের হাতের একটা আংটি ছিল, সেই আংটিটাও বাদ দিল না, আংটিটাও বেছে দিল। অথচ তারা সবাই জানতো যে ওই আংটিটা কেনের খুব প্রিয়। ওই আংটিটা ছিল কেনের প্রেম, কেনের ভালোবাসা। কারণ ওই আংটিটা কেনের স্ত্রী অ্যানি তাকে 25তম বিবাহ বার্ষিকী গিফট দিয়েছিল। অ্যানির মৃত্যুর পর ওই আংটিটা তার স্মৃতিচিহ্ন হিসেবে কেন তার সঙ্গেই সবসময় রাখত। কোনো দিন আংটিটা খুলতো না। আহা, সোনার উপর হিরে দিয়ে সাজানো আংটিটা কি সুন্দর দেখতেই না ছিল। এই কথা বলে একটু থেমে গেলেন জাস্টিন। মানিকবাবু জিজ্ঞেস করলেন, তারপর? তারপর তারপর অ্যানি মরে যাওয়ার পর তার দুই ছেলে তার বাবার মৃত্যুর অপেক্ষায় ছিল তার সম্পদ, তার আংটিটা বিক্রি করে দেওয়ার জন্য। বিক্রি করা শেষ হয়ে গেলেই তারা শহর ছেড়ে চলে যায়। সম্পত্তির লোভ আর ওই আংটিটা ছাড়া এই শহরের প্রতি তাদের কোনো মায়া কিংবা ভালোবাসা ছিল না। কেন ওই আংটিটাকে কত ভালোবাসতো শুনবেন? শুনুন তাহলে। বেচারা অ্যানির মৃত্যুর আগে থেকেই ক্যান্সারে ভুগছিল। তার ইচ্ছে ছিল যখন তাকে কফিনে ঢোকানো হবে তখন ওই আংটিটা যেন তার আঙুলে পরানো থাকে। তারপর কফিনের দরজাটা বন্ধ করে ওই আংটি পরা অবস্থায় যেন তাকে সমাধি দেওয়া হয়। কিন্তু কে শোনে কার কথা? ঠিক 6:15 কেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর অমনি তার অপদার্থ দুই শয়তান কুলাঙ্গার ছেলে তার হাত থেকে আংটিটা খুলে নিল। জাস্টিনের কাছে মানিকবাবু আংটির বর্ণনা শুনে মানিকবাবু চমকে উঠলেন। উত্তেজনার বসে বলে ফেললেন, আংটিটা কি সোনার আর হিরে দিয়ে বাঁধানো? সোনার আংটির মাঝখানে আবার ছোট ছোট পাথর দিয়ে কারুকাজ করা? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। মনে হচ্ছে আংটিটা আমি চিনি। অবশ্যই চেনাই তো উচিত, কারণ ওই আংটিটাই তো আপনি আপনার হাতে পরে আছেন। আপনার কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ আপনি এই আংটিটা আমাকে দিয়ে দিন। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো তাহলে। এই বলে জাস্টিন মানিকবাবুর ডান হাতটা শক্ত করে চেপে ধরলেন। মানিকবাবু যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। তিনি তার ডান হাতের কবজির উপর একটা বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন তার ডান হাতের
আঙ্গুল থেকে তার প্রিয় আংটিটা খুলে নেওয়া হচ্ছে। এরপর তার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরতেই তিনি দেখলেন তিনি সেই বেঞ্চের উপরই শুয়ে আছেন, আর কয়েকজন লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে একজন মানিকবাবুকে সেখান থেকে চলে যেতে বললেন, কারণ জায়গাটা নাকি বিশেষ সুবিধের নয়। শরীরটা ঠিক ভালো লাগছে না তার, কেমন যেন অসুস্থ আর দুর্বল লাগছে, আর ডান হাতটাও খুব ব্যথা। তিনি তার ডান হাতটা নিজের দিকে তুলে ধরলেন। কবজির দিকে চোখ গেল তার কবজিতে কয়েকটা আঙুলের ছাপ। তার আঙুলের সেই হীরের আংটিটাও উধাও। তিনি দেখতে পেলেন তার সামনেই একটা কবর, তাতে লেখা রয়েছে কেন জাস্টিন জোন্স। কবরটা কার জিজ্ঞেস করাতে একজন বুড়ো লোক জানালো এটা জাস্টিন সাহেবের কবর। বড়ই নাকি দুঃখী মানুষ ছিলেন তিনি। ওনার ছেলেরা ওনার সব সম্পত্তি বেচে দিয়ে দেশে চলে গেছিল। এই 14 বছরে কবরে ফুল দিতেও আসেনি কেউ একবার। এরপর সেখানকার স্থানীয় কিছু লোকজন তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। এরপর থেকে ওই কবরখানায় কোনোদিন ভুলেও পা বাড়ায়নি মানিকবাবু।